নমস্কার সকল দর্শককে আজকের দ্বিতীয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আগামী 5 তারিখ থেকে 23শে অক্টোবর পর্যন্ত শনির যে বক্রগতি সংগঠিত হতে চলেছে তার কি সার্বিক প্রভাব হবে এবং লগ্নভিত্তিক কি প্রভাব হবে তার উপর একটা নাটশেলে আলোচনা করব। অ্যাকচুয়ালি আলোচনাটা আমি দুটো পার্টে করব। প্রথম পার্টটা আলোচনা আজকে করছি, চেষ্টা করছি আজ বা কাল যখনই হোক সেটা পাবলিশ হয়ে যাবে। এবং অ্যাকচুয়ালি শনি যখন পুনরায় মকর রাশিতে প্রবেশ করবে অর্থাৎ 12ই জুলাই, তারপরে বা তার সেই সময়কালীন আরেকটি অনুষ্ঠান করব যখন আরেকটু বিস্তৃত আলোচনাটা করব। তবে মোরলেস এর যে কাঠামোগত যে সাদৃশ্য আছে সেটা কিন্তু একই থাকবে, তার ক্ষেত্রে খুব একটা হেরফের হবে না, এটুকু বলে রাখছি এবং সেটা মাথায় রাখবেন প্রত্যেকে। ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা এটা। এই বছরের সব থেকে মেজর ইভেন্ট যদি বলতে যান সেটা। এরপরে বৃহস্পতি বকরি হবে, তারপরে একবার সেপ্টেম্বর মাসে 9 তারিখ গিয়ে বুধ বকরি হবে এবং তারপরে 30শে অক্টোবর গিয়ে মঙ্গল বকরি হবে। তো পরপর চলতে থাকবে। তার মধ্যে মেজর প্ল্যানেট গ্রহরাজ নিজে বকরি যখন থাকবে তার এফেক্ট কি হবে আমি প্রথম ডেট ওয়াইজ আপনাদের একটু বলে দিচ্ছি, তারপরে আমি আলোচনায় ঢুকবো। ডেট ওয়াইজ বলার আগে 5 তারিখ 5ই জুন সকালবেলা 4:13 শনি 1°4'43" গিয়ে বকরি হবে ভোরবেলা। এই অবস্থায় বকরি হয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। প্রথম 7 দিন স্ট্যান্ড স্টিল ভেলোসিটিতে থাকে, অর্থাৎ বকরি হওয়ার আগে 7 দিন, বকরি হওয়ার পরে 7 দিন। স্যাটার্নের ভেলোসিটি কয়েক সেকেন্ডে মাত্র চেঞ্জ হয়, অলমোস্ট নেগলেজিবল, বোঝা যায় না, মানে ডিগ্রি বা মিনিট ধরলেও মনে হবে একই জায়গায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, তারপরে মকরে প্রত্যাবর্তন করবে স্যাটার্ন, সেটা হচ্ছে 12ই জুলাই 12/7/2022 সকাল 10:17 AM। এই অবস্থায় নিচের দিকে নামতে থাকবে এবং নামতে নামতে মার্গী হবে আলটিমেটলি গিয়ে 23/10/2022 23শে অক্টোবর 2022 ভোর 4:19। সেই সময় স্যাটার্নের যে ডিগ্রিগত অবস্থান থাকবে সেটা হচ্ছে 24°24'40" এই ডিগ্রিতে থাকবে এবং এটা থাকবে সিংহ রাশির নবাংশে। তার মানে স্যাটার্নের বর্তমান যে নবাংশগত পোস্টিং আছে সেটা হচ্ছে তুলা। তো পিছন দিকে যখন যাবে তো তুলা থেকে যেই না মকরে প্রবেশ করবে শনি, সঙ্গে সঙ্গে সে কন্যা রাশির নবাংশে চলে আসবে। প্রথম 3°20', পরবর্তী 3°20'-এর একটা অংশ সেটা সিংহ রাশির নবাংশে থাকবে এবং সেখান থেকে ডাইরেক্ট হয়ে আবার গতি নিয়ে সামনের বছর 17ই জানুয়ারি শনি পার্মানেন্টলি পরবর্তী 2 বছর 3 মাসের জন্য সে অ্যাকুয়ারিয়াসে, মানে আমাদের কুম্ভ রাশিতে নিজের মূল ত্রিকোণে পার্মানেন্টলি প্রবেশ করবে। তো এই হচ্ছে ডিগ্রিগত অবস্থান, যেটা আপনাদের বলে দিলাম। এবার আমি বেসিক আলোচনায় যাব। আলোচনায় যাওয়ার আগে আপনাদের শুধু একটা জিনিসই বলবো, দয়া করে খুব মন দিয়ে শুনবেন, যারা বিশেষ করে লার্নার, এবং একটু শেয়ার করবেন তেমন মনে হলে। প্রথম তো বলিনি যে গ্রহ বকরি থাকে কিভাবে, সেই ফেজটা আপনাদের অনেকবার আমি বলেছিলাম একে দেখাবো, কিন্তু সে সুযোগ আর হয়নি। তো যাই হোক, বকরি থাকে তখন প্রত্যেকটা প্ল্যানেট তার নিজ নিজ কক্ষপথে, উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে পরিভ্রমণ করছে। সূর্যকে কোনো একটা সেন্টারে রেখে উপবৃত্তাকার কক্ষপথে সবসময় দুটো কেন্দ্র থাকে। তো পৃথিবীর ক্ষেত্রেও তাই থাকে, সেই জন্য পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বাড়ে কমে। মানে উপবৃত্তাকার কক্ষপথটা একটা ডিমের মতন কক্ষপথ হয়, বা তার থেকে আরেকটু গলীয় দিকে। তো সেক্ষেত্রে তার দুটো কেন্দ্র থাকে, যেগুলোকে এক একটা ফোসাই বলে। তো সেই কেন্দ্রে যে কোনো একটা কেন্দ্রে সূর্য থাকে, তার ফলে সেটা যখন কম্পারেটিভলি সূর্যের কাছে থাকে
তখন দূরত্বটা একটু কমে যায়, যেটা শীতকালে হয়। অ্যাভারেজ যেটাকে আমরা বলি 14,70,00,000 কিলোমিটার, এবং গরমকালে সেই দূরত্বটা অ্যাকচুয়ালি বেড়ে যায়, সেটা 15,20,00,000 কিলোমিটার হয়। গরমকালে আমাদের গরম লাগে বা শীতকালে ঠান্ডা লাগে, তার একটা মেজর কারণ হচ্ছে পৃথিবী কতটা হেলে রয়েছে নিজের অক্ষের ওপরে, তার উপরে তাপমাত্রাটা নির্ধারণ হয়। গরমকালে পৃথিবী সূর্যের দিকে বেশি হেলে থাকে, সেজন্য দূরত্ব বেশি হওয়া সত্ত্বেও গরম বেশি লাগে। আর শীতকালে ঠিক তার উল্টো হয়, দূরত্ব কম থাকে কিন্তু পৃথিবীর তার দক্ষিণ গোলার্ধটা সূর্যের দিকে বেশি হেলে থাকে, ফলে দক্ষিণ গোলার্ধে তখন গরমকাল থাকে এবং উত্তর গোলার্ধে তখন শীতকাল থাকে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্ল্যানেটই এভাবে তার নিজস্ব কক্ষপথে ঘুরতে থাকে। আমি পৃথিবীকে দিয়ে, আমাদের নিজস্ব গ্রহকে দিয়ে আমরা একটা উদাহরণ দিলাম মাত্র। এরকম প্রত্যেকটা গ্রহ যখন ঘুরতে ঘুরতে এক একটা রাশিতে অবস্থান করে, তো ঘুরতে ঘুরতে যখন সে তার নিজের কক্ষপথের মধ্যে পৃথিবীর সব থেকে কাছাকাছি এসে পড়ে, তখন অ্যাকচুয়ালি বক্রী গতিটা শুরু হয়। অর্থাৎ পৃথিবী থেকে তার নিজের কক্ষপথের মধ্যে দূরত্বটা সব থেকে কম হয়। তখন একটা মানে ইট অ্যাপিয়ার্স টু বি, ইট সিমস টু বি, একটা মনে হয় তখন যেন গ্রহটা পেছন দিকে চলে যাচ্ছে। আমি সমান্তরাল গতিবেগ নিয়ে, কারণ লিনিয়ার মোশন দিয়ে আপনাদের বুঝিয়েছিলাম যে দুটো ট্রেন যদি একই দিকে একই গতিবেগে যাচ্ছে, তো একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনের যাত্রী যদি একে অপরের দিকে তাকান, তাহলে মনে হবে যেন দুজনে স্থির বসে আছেন। এবার হঠাৎ মনে হলো যে একটা ট্রেন হয়তো একটু বেশি গতি নিল, তখন যতটুকু বেশি গতি নেবে সেই গতিতে উল্টো দিকে ট্রেনে বসে থাকা আরেকজন ব্যক্তি মনে হবে সে এগিয়ে যাচ্ছে, বা যে এগিয়ে থাকা ট্রেনের থেকে কোনো যাত্রী যদি উল্টো দিকে ট্রেনে তাকায়, তাহলে মনে হবে সেই গতিতে পিছনের দিকে অপর ট্রেনটি পিছনের দিকে পিছিয়ে যাচ্ছে। এটা রিলেটিভ ভেলোসিটি। এই রিলেটিভ ভেলোসিটিটাই যখন আমাদের কৌণিক ক্ষেত্রে ঘটে, অর্থাৎ গ্রহগুলো তো আর লিনিয়ার মোশনে নেই, সমান্তরাল গতিতে নেই, প্রত্যেকেই কৌণিক গতিতে রয়েছে। এই কৌণিক গতিতে যখন থাকে, এই রিলেটিভ মোশনটা যখন সংগঠিত হয়, সবসময় হচ্ছে যখন কাছাকাছি এসে সংগঠিত হয়, তখন মনে হয় পৃথিবীর সাপেক্ষে সেই নির্দিষ্ট গ্রহটি যে বক্রী হচ্ছে সে পিছন দিকে চলে যাচ্ছে। কোনো গ্রহই কখনো বক্রী হয় না, মার্গীয় হয় না। সব গ্রহ একটা নির্দিষ্ট গতিতেই তার কক্ষপথে পরিভ্রমণ করে। এটা মনে হওয়া আমাদের, এই মনে হওয়াটার ওপরেই সমস্ত কিছু ডিপেন্ড করে রয়েছে অ্যাকচুয়ালি। কারণ আমরা অ্যাকচুয়ালি যেটা যেটা দৃশ্যতে বলে না, দৃশ্য মানে যেটাকে দেখা, যেটা দেখছি তার উপরেই আমরা আমাদের মানে পর্যবেক্ষণ করছি, তার উপরেই আমাদের ইনফারেন্সটাও আমরা ড্র করছি অ্যাকচুয়ালি। তো এটাই হচ্ছে পুরো ইনসিডেন্টটা। শনি যখন বকরি থাকে মোটামুটি 147 থেকে 152 দিনের মতন বকরি থাকে, প্রায় 5 মাস স্যাটার্ন বকরি থাকে। অনেক সময় রবি থেকেও তুলনা করতে হয়, যে রবি যেখানে অবস্থান করছে সেখান থেকে মোটামুটি পঞ্চম ঘরের শেষ ভাগ থেকে 6th হাউস থেকে মোটামুটি 9th হাউসের প্রথম ধরুন 10 ডিগ্রি পর্যন্ত এই অংশের মধ্যে স্যাটার্ন যখন থাকে তখন বকরি অবস্থায় থাকে। আপনারা দেখুন এখন রবির অবস্থান রয়েছে বৃষ রাশিতে এবং শনি অবস্থান করছে অ্যাকচুয়ালি কুম্ভ রাশিতে। তো স্যাটার্ন থেকে দেখুন নর্মালি সেটা 5th হাউস থাকবে এবং সেটা 9th হাউসে আস্তে আস্তে আবার সে মার্গী হয়ে যাবে। মানে পুজোর সময় বা পুজোর পরবর্তীকালে কার্তিক মাসে রবি কি করবে, রবি না কন্যা রাশি ত্যাগ করে সে মোটামুটি চলে আসবে তার তুলা রাশির দিকে। তো এই ফেজটাকে আমরা বকরি ফেজ বলি। এই বকরি ফেজের যে ডিগ্রিটা রবি থেকে বিচার করা হয়, মানে অ্যাকচুয়ালি শনি থেকে আমরা বিচার করছি, কিন্তু দেখবো রবি থেকে যাতে ডিগ্রিটা বেশি লাগে, সেটা হচ্ছে মোটামুটি 251 ডিগ্রি থেকে 151 ডিগ্রি থেকে 245 ডিগ্রির মধ্যে এটা থাকে। এই ডিগ্রির মধ্যে এসে গেলেই শনি বকরি হয়ে যাবে। এটা ন্যাচারাল কোর্স অফ অ্যাকশন স্যাটার্ন এবং রবিকে দিয়ে। আমরা রবিকে দিয়েই তো দেখবো সমস্ত কিছু, আর সব কিছু বিচার করব পৃথিবীর সাপেক্ষে। যেহেতু আমরা পৃথিবীতে রয়েছি, আমরা যখন বিচার করি তখন খানিকক্ষণের জন্য পৃথিবীকে আমরা স্ট্যান্ড স্টিল ধরে নিই। অ্যাকচুয়ালি তো কেউ এই মহাবিশ্বের মধ্যে কেউ স্থির নয়, কিন্তু এটা গণনা সুবিধার্থে আমাদের কিছুক্ষণের জন্য স্ট্যান্ড স্টিল ধরে আলোচনা করতে হয়।
যেরকম আমরা যখন সৌরজগতের সমস্ত গ্রহের গতিবেগ বা তার বিভিন্ন পর্যায়ক্রমিক আলোচনা করছি, তখন সূর্যকে আমরা খানিকক্ষণের জন্য স্থির ধরে নিচ্ছি, কিন্তু সূর্য তো অ্যাকচুয়ালি স্থির নয়। সূর্যও তার নিজস্ব পরিবারকে নিয়ে একটি বড় নক্ষত্রের চারিদিকে পরিভ্রমণ করছে। তো তার ফলে আমাদের আলোচনাটা অনেকটা সবসময় আপেক্ষিক থাকে সর্বক্ষেত্রে। আমরা যখন চাঁদ পৃথিবী নিয়ে আলোচনা করছি তখন অন্য সব গ্রহর কথা কিন্তু ভাবছি না, শুধু চাঁদের কথা ভাবছি, পৃথিবীকে স্থির রেখে চাঁদের গতিবেগকে কল্পনা করছি। কিন্তু চাঁদ তো পৃথিবীর চারদিকে ঘুরছে, কিন্তু পৃথিবীও তো আবার একই সাথে ঘুরছে। তো কোনো প্ল্যানেট এই ইউনিভার্সে কেউ স্থির নয়। আমাদের গাণিতিক সুবিধার্থে আমরা সেটাকে কখনো স্থির ধরে নিই, কখনো সেটাকে চলমান ধরে নিই, কিন্তু অবশ্যই সেটা কৌণিক চলন। কোনোটাই এখানে রৈখিক, মানে কোনো লিনিয়ার মোশন এখানে নেই, ভেলোসিটি এখানে নেই, সবকটাই অ্যাঙ্গুলার ভেলোসিটি। মানে শনি যখন অ্যাকচুয়ালি বকরি হয়, আমরা গ্রহের বিভিন্ন বল নিয়ে আলোচনা করেছি, আমার ইউটিউবে এখানে প্রোগ্রাম আছে, সেখানে দেখবেন চেষ্টা বল নিয়ে আমরা আলোচনা করেছি। চেষ্টা মানে যেটা নিজের দ্বারা সংগঠিত কোনো কার্য, চেষ্টা সেখান থেকেই বোঝায়। তো শনির চেষ্টা বল তখন প্রচুর বেড়ে যায়, কারণ স্যাটার্ন সেই মুহূর্তে পৃথিবীর সব থেকে কাছাকাছি অবস্থান করে, সেই অবস্থানকালীন তার বলটা বৃদ্ধি হয়। খুব স্বাভাবিকভাবে বোঝার চেষ্টা করুন, স্যাটার্ন আমাদের নিয়ন্ত্রণ, তার একটা বিশেষ প্রভাব রয়েছে কিছু কিছু সেক্টরে বা কিছু কোর সেক্টরে আমাদের কার্য সম্পাদনের ক্ষেত্রে স্যাটার্নের ভূমিকা রয়েছে। সেই স্যাটার্নের অবস্থান যদি খানিকক্ষণের জন্য পৃথিবীর খুব কাছাকাছি এসে পড়ে, তাহলে সেটা মনে হবে মানে তখন সেটা কি হবে, যে আমরা তো বলছি বকরি, কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে যার কক্ষপথের মধ্যে একে অপরের কাছাকাছি চলে এসছে, তার ফলে পৃথিবীর ওপর তার প্রভাবটা বেড়ে যায়। প্রভাব যখন বেড়ে যায় তখন আমাদের ওপরেও স্যাটার্নের প্রভাব বৃদ্ধি পাবে, তার নিজস্ব ভাব অবস্থান করে, অর্থাৎ দ্বাদশ রাশিচক্রের মধ্যে যে ভাবে সংগঠিত হচ্ছে বকরি দশাটা, তাতে সংগঠিত হবে। সেই অনুসারে এই মুহূর্তে স্যাটার্নের প্রভাবটা পৃথিবীর ওপরে বৃদ্ধি পাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। যখন থেকে গতিবেগ 3 মিনিটের নিচে নেমে যায় তখন থেকেই সেটা বৃদ্ধি পেতে থাকে, এবং সেটা এখন বেশ একটা ভালো জায়গাতেই চলে এসছে। এখন তো অলমোস্ট ভেলোসিটি 0-র দিকে প্রায় কাছাকাছি। তো সেই হিসাবে আপনাদের বলে রাখি, এটা একটা বেসিক, প্রত্যেক বছরই সংগঠিত হয়। শনি প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময় ধরে থাকে, বছরে একবার করে সে বকরি থাকবে। কখনো 2 বছর নিয়েও হয় যে বছরের শেষের দিকে বকরি হলো, আস্তে আস্তে যাচ্ছে পেছন দিকে, মানে আজকে যেদিন বকরি হবে পরের বছর দেখবেন তার থেকে সে 11-12 দিন পিছিয়ে যাচ্ছে। এরকম করে পেছাতে পেছাতে একটা সময় এমন হবে যখন বক্রত্বটা সে ডিসেম্বর জানুয়ারি মাসে গিয়ে ফেব্রুয়ারি মাসে গিয়ে তার মার্গী হবে, তখন সে 2 বছরকে নিয়ে করবে। এগুলো ন্যাচারাল প্রসেস, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে চিন্তা করেন নিজেরা খেয়াল করলেই বুঝতে পারবেন, এগুলো সবসময় চলমান থাকে। তো যেটা বক্তব্য সেটা হচ্ছে, চেষ্টা বল যখন বৃদ্ধি পায় তখন কী হয়। চেষ্টা বল হচ্ছে গ্রহের একটা অ্যাডিশনাল ফোর্স। অ্যাডিশনাল মানে প্রত্যেকটা প্ল্যানেট তার নিজস্ব ফোর্স দিচ্ছে, সেই ফোর্সের সাথে তার অ্যাডিশনাল ফোর্স বৃদ্ধি পায়। অ্যাডিশনাল ফোর্সটা কোথায় বৃদ্ধি পাবে না, কালপুরুষের একাদশ এবং দশম ঘর, মুখ্যত দশম ঘরে। প্রত্যেকটা গ্রহের বকরি হওয়ার, অন্যান্য যে কোনো প্ল্যানেট বকরি হওয়ার একটা সময় থাকে, এবং সেই সময়টা বছরে 1বার হোক 2বার হোক, সেটা একটা নির্দিষ্ট ভাবে ঘটে। নর্মালি বুধ যেরকম বছরে অন্তত 3বার, কিছু কিছু ক্ষেত্রে 4বারও সংগঠিত হয়। সেরকম অন্যান্য সব প্ল্যানেটই কিন্তু, মানে রবি বলুন, বৃহস্পতি বলুন, আমাদের শনি বলুন, বৃহস্পতি বলুন, তারা 1বার সংগঠিত হয়। আর মঙ্গল মোটামুটি 1.5 বছর অন্তর 1বার, এবং শুক্রও তাই 17 মাস অন্তর 1বার সে বকরি হয়। এই বকরি থাকাকালীন সময় সমস্ত প্ল্যানেটেরই পৃথিবীর ওপরে, অর্থাৎ পৃথিবীতে থাকাকালীন আমরা যারা আছি, যাদের মধ্যে কনসেন্স আছে, তাদের ওপরে ইম্প্যাক্টটা বাড়ে। তার গ্রহের কারকতা এবং সেই গ্রহ কোথায় কোন রাশিতে বকরি হচ্ছে তার ভাব অনুসারে তার কারকতা বৃদ্ধি পায়। এখন এই বৃদ্ধি পাওয়া কারকতাটা যদি আমাদের জন্য বেটার হয় তাহলে সেটা বেটার ফল দেবে, বেটার না হলে সেটা কিছুটা সমস্যার সৃষ্টি করে।
এখন সেটা বেটার হবে না সমস্যার হবে, ইট ডিপেন্ডস অন ভাব, কোন ভাবে হচ্ছে। শনি একমাত্র এমন একটি গ্রহ যে একটি ঘরে অন্তত 2বার বকরি হয়, কিছু কিছু ক্ষেত্রে 3বারও বকরি হয়, যেরকম এবার হচ্ছে 2বার সে মিনিমাম বকরি হবে কোনো একটা ঘরে। তো স্যাটার্নের প্রথমবার বকরি হয়েছে 2020 সালে, 7 ডিগ্রি থেকে একটু বেশি সময় গেছে, 7 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত, তারপরে বকরি হয়ে চলে এসছে 21 সালে, 19 ডিগ্রি 40 মিনিটে গিয়ে বকরি হয়েছে, নিচের দিকে নেমেছে 12 ডিগ্রি সামথিং, তারপরে আবার গতি নিয়ে কুম্ভ রাশিতে 1 ডিগ্রি 4 মিনিট প্রবেশ করে বকরি হচ্ছে, আবার সে মকরে নেমে আসবে। আলটিমেটলি মকর রাশিতে বকরিটা গিয়ে সে কুম্ভতে হলো, কিন্তু ফলটা বহুলাংশেই সে মকর রাশিতেই প্রদান করবে। তো এইটা হচ্ছে গ্রহের স্যাটার্নের ক্ষেত্রে একটা স্পেসিফিক প্রকৃতি, এটা নাম্বার 1। থার্ড টাইমে যখন গ্রহটি বকরি হয়, খুব অদ্ভুতভাবে ব্যাপারটা দেখুন, থার্ড টাইমে স্যাটার্ন এই ঘরটা পুরোটা চলে গেছে, অর্থাৎ এই ঘরের প্রথম তো এটি তার স্বক্ষেত্র, এই স্বক্ষেত্রটা সে পুরোটা অতিক্রম করে সে তার মূল ত্রিকোণে 1 ডিগ্রি প্রবেশ করে গিয়ে বকরি হচ্ছে। তো এই থার্ড টাইমে কি হয়, স্যাটার্নের এই ঘরটির খোলনলচে সম্পর্কে জানা হয়ে যায়, অর্থাৎ নুক অ্যান্ড কর্নার এর পরিচিতি হয়ে যায়। বকরি যখন থাকে গ্রহের ন্যাচারাল ভেলোসিটিটাই কমে যায়, কমে গেলে সে একটা জায়গা অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করতে করতে যেতে পারে, তার ফলে তার ন্যাচারাল যে শক্তি বলা যেতে পারে সেটা অনেক গুণ বেড়ে যায়, এবং সে অনেক অনেক দৃঢ়, অনেক কনফার্মড রেজাল্ট দেয় এখানে। তো সেটাই স্যাটার্ন এখানে করে থার্ড টাইম। এই জন্য তৃতীয়বারের যে বকরি, বা বহু ক্ষেত্রে যদি দ্বিতীয়বারই সেটা সংগঠিত হয়, দ্বিতীয়বারের বকরিটা প্রথম বকরির থেকে বেশি বলি হয়, কারণ এক্ষেত্রে তার এই ঘরের সমস্ত ফল অলমোস্ট সে দিয়ে দিয়েছে, এবং পুনরায় দেওয়ার জন্য, কিছুটা সময়ব্যাপী দেওয়ার জন্য সে আবার অগ্রসর হচ্ছে, কারণ আবার তিনি প্রায় 5 ডিগ্রির থেকে সামান্য একটু বেশি প্রবেশ করবে এই ঘরে। এটা হচ্ছে সব থেকে মজার জিনিস, এটা স্যাটার্ন ছাড়া কারোর ক্ষেত্রে হয় না। তো এই ক্ষেত্রে তার চেষ্টা বলটা বৃদ্ধি পায়, যেটা বারবার বলছিলাম, ন্যাচারাল ফোর্সের সাথে চেষ্টা বল বৃদ্ধি পায়। এবার এই ঘরে যখন প্রবেশ করবে, আমি অনেকবার আপনাদের বলেছি যে মকর হচ্ছে অ্যাকচুয়ালি দ্য রুম অফ অ্যাডমিনিস্ট্রেশন, শাসকের ঘর, এখান থেকে শাসন কার্য পরিচালিত হয় অ্যাকচুয়ালি। অ্যাডমিনিস্ট্রেশন, তার রুলস, তার রেগুলেশন, তার অর্ডার, তার এক্সিকিউশন অফ তার অর্ডার, এই সমস্ত কিছু পরিচালিত হয়। এবং সব থেকে বড় ব্যাপার, মকর হচ্ছে অ্যাকচুয়ালি জাজের রুম। জাজ মানে যিনি আমাদের ভালো মন্দ সমস্ত কিছুর পর্যবেক্ষণ করছেন। তো তিনি কি করবেন, তিনি এই ঘরে থেকে আমাদের দৈনন্দিন জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা যে ভালো মন্দ সমস্ত রকম কাজকর্ম আমাদের দ্বারা সংগঠিত হয়, এই সংগঠনের একটা বড় অংশ সে এখান থেকে পরিচালনা করে। অর্থাৎ আমাদের জ্ঞাতে অজ্ঞাতে অনেক কিছু ঠিক কাজও করি, অনেক ভুল কাজও করি। তো সেই সমস্ত কাজের একটা তুল্যমূল্য পানিশমেন্ট এখানে হয়। পানিশমেন্ট কথাটা বললে মানুষের মধ্যে একটা ভীতির সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি আমরা তো প্রত্যেকেই পানিশড, সেই জন্যই এখানে রয়েছি, না হলে তো এখানে আমরা থাকতাম না। এটা অ্যাকচুয়ালি এটাকে দুর্গ বলা হয়েছে। তো তো দুর্গ বলা হয়েছে, এবং এখানে সমস্ত কিছুই অল পিপল তারা পানিশমেন্টের জন্যই এখানে আছে। আমরা এখানে সবসময় দুঃখই ভোগ করি, এখান থেকে বেটার কিছু নিয়ে যাওয়ার অবস্থায় আমরা নেই। তা সত্ত্বেও যতটুকু আমরা আপাত শান্তি এখানে খোঁজার চেষ্টা করি, সবাই করে, তার ভিত্তিতে বলছি এই সময় সে পানিশমেন্টটা বেশি পরিমাণে দেয়। স্যাটার্ন অ্যাকচুয়ালি অনেস্টি বোঝে, অনেস্টি, ডিগনিটি, স্পিরিচুয়ালিটি, এর বাইরে স্যাটার্ন কিছু বোঝে না। এগুলো যদি মানুষ মেনটেন করে তাহলে স্যাটার্ন তাকে কখনো বেগ দেয় না, বা স্যাটার্নের দ্বারা সে কখনো প্রভাবিত হয় না। প্রভাবিত মানে নেগেটিভলি এফেক্ট দেয় না, আর যদি সেটা না হয় তাহলে নেগেটিভলি ইফেক্ট দেয়। এটা হচ্ছে তৃতীয় ব্যাপার। তো স্যাটার্ন যখন 5 ডিগ্রি নিচের দিকে বকরি গতিতে সে যখন নামবে, তার বলের সাথে চেষ্টা বলও অতিরিক্ত বৃদ্ধি পাবে। তো এই ঘরের কারকতা অনুসারে মঙ্গলের নক্ষত্রে থাকবে। তো মঙ্গলের নক্ষত্রে যখন স্যাটার্ন থাকে,
তো স্যাটার্ন তখন বেশ বলতে পারেন একজন দণ্ডমুণ্ডের কর্তার মতন সে ফল দেয়। অর্থাৎ আমরা যে সমস্ত কাজ করার জন্য অনেক সময় তো হয় আমরা অনেক কিছু গোপন রেখেও কাজ করি, তাতে কোনো ব্যক্তি বিশেষের ক্ষতিও হতে পারে, এর ক্ষেত্রেও কিন্তু এফেক্ট হয়। আরও একটা জিনিস বলে রাখি, স্যাটার্ন আরও একটা বিশেষ ক্ষেত্রে কাজ করে, যেটা আমাদের মহর্ষি পরাশর বারবার বলে গেছেন, সেটা হচ্ছে বিশ্বাসে আঘাত, ব্রিচ অফ ট্রাস্ট। অর্থাৎ কোনো একজন মানুষ, কোনো একজন হিতাকাঙ্ক্ষী মানুষ আপনার পক্ষে কথা বলছেন, বিশেষ করে সেই মানুষটি যদি কিছুটা স্পিরিচুয়াল এবং সাত্ত্বিক মানুষ হয়, আপনার হিতার্থে কথা বলছে, আপনি সেই মানুষটিকে বিশ্বাস করছেন না, বা আপনার বিশ্বাসের জায়গায় কোথাও আপনি এমন কোনো বস্তুকে বা এমন কোনো ব্যক্তিকে আনছেন বা এমন কোনো যুক্তিকে আনছেন যেটা ঠিক বিশ্বাসের সাথে সাধুর্য নয়, তাহলে কিন্তু পানিশমেন্টটা বেশি হয়। এটা কিন্তু মাথায় রাখবেন ভীষণ পরিমাণে। কারণ আমাদের সমস্ত কিছু, আমাদের সমস্ত এই সমাজ বলুন, দেশ যা বলছেন, এই সমস্ত কিছু কিন্তু একটা ফেইথের উপর দাঁড়িয়ে আছে। ফেইথটা যদি নষ্ট হয় স্যাটার্ন কিন্তু, তাহলে কিন্তু সমাজে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এই ফেইথটাই কিন্তু স্যাটার্ন রিবিল্ড করে অ্যাকচুয়ালি, ফেইথ টু দ্য স্পিরিচুয়াল সেক্টর, এটাই স্যাটার্নের রিবিল্ড। তো এখানে কোনো মানুষ যদি কোনো মানুষের প্রতিও আনফেইথফুল হয় বা কোনো কারণে তার প্রতি সন্দেহ বা এরকম প্রকাশ করে, তাহলেও কিন্তু সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এটাও কিন্তু এক ধরনের জঘন্য অপরাধ। তো সেটাও মাথায় রাখতে হবে। এবার যে যে ক্ষেত্রে প্রবলেম করতে পারে, যে 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 জায়গায় সমস্যা করে বা সুবিধে করে, সুবিধা যেটা করবে সেটা হচ্ছে যারা স্পিরিচুয়াল সেকশনে রয়েছেন তাদের অসম্ভব স্পিরিচুয়াল নলেজ, স্পিরিচুয়াল স্ক্রিপচার যে সমস্ত আছে, বা কোনো জ্ঞানীগুণী মানুষের সান্নিধ্য তারা পেতে পারেন এবং তার দ্বারা জীবনে মার্গদর্শন হতে পারে, উপকৃত হতে পারেন, এই ধরনের প্রভাব বৃদ্ধি পাবে। তার সাথে পজিটিভ হচ্ছে যারা কোনো হায়ার স্টাডি, বিশেষ করে ফিলোসফি, এই ধরনের স্টাডি যার মধ্যে মানে অ্যাবস্ট্রাক্ট পড়াশোনা আছে, সেই ধরনের স্টাডির ক্ষেত্রে মানুষের উপকার বাড়তে পারে। বা সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যার দ্বারা কিছু স্থাপন করা যায়, কোনো হেভি ইন্ডাস্ট্রি স্থাপন করা যায়, মনে করুন একটা ড্যাম তৈরি হতে পারে, কোনো একটা বড় ব্রিজ তৈরি হচ্ছে, কোথাও কোনো কোনো মানে একটা খুব দীর্ঘকালীন সময়ের জন্য রাস্তা তৈরি হচ্ছে, এই ধরনের কাজের সাথে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং যুক্ত বা আর্কিটেকচার যুক্ত, সেই সমস্ত ফিল্ডের পড়াশোনা অত্যন্ত বেশি বৃদ্ধি পায়, মানে বৃদ্ধি পেতে সাহায্য করবে স্যাটার্ন যারা এখানে রয়েছেন। এবং যাদের ছকের মধ্যে একটু বেটার প্রভাব রয়েছে তারা কিন্তু এখানে সুপারপোজড এফেক্ট পাবেন আর কি। নাম্বার 4 হচ্ছে যারা যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত, মনে করুন বিশেষ করে স্থলপথে যোগাযোগ, মানে যেমন ধরুন কোনো ট্রেন লাইন, তার এক্সটেনশন বলুন, বা একটি সেপারেট আরেকটা লাইন, একজোড়া লাইন তৈরি হওয়া যার দ্বারা ট্রেনের ফ্রিকোয়েন্সি আরও বাড়তে পারে, বা নতুন ফ্রিকোয়েন্সির কোনো ট্রেন আসতে পারে, বাস, যে কোনো যানবাহন যেটা দূরবর্তী স্থানের সাথে আপনাকে কানেক্ট করে দিচ্ছে, সেই ধরনের স্থানের মধ্যে কিন্তু মাহাত্ম্য বৃদ্ধি পাবে। অর্থাৎ রিমোট এরিয়ায় মানুষ যেতে পারবে, যেটা কোনো কারণে আগে হয়তো পথের মানে পর্যাপ্ততা ছিল না বলে তারা যেতে পারতেন না। নাম্বার 3 যেখানে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা দেবে সেটা হচ্ছে যারা খুব অনেস্টলি কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত। ক্রিয়েটিভ মানে আমি কিন্তু শুধুমাত্র আর্ট অ্যান্ড কালচার বলছি না, আর্ট অ্যান্ড কালচার তো আছেই, কারণ স্যাটার্নের দশম দৃষ্টি থাকবে শুক্রের ঘরে, তো আর্ট অ্যান্ড কালচারের এফেক্ট তো থাকবে। তার সাথেও মনে করুন বিভিন্ন যারা ধরুন আমাদের এই যখন আমাদের শারদ উৎসব বা দুর্গা পুজো যখন সংগঠিত হয় অক্টোবর মাসে, আশ্বিন মাসে, এই সমস্ত মৃৎশিল্পী যারা আছেন তারা যারা কাজ করছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু খুব ভালো কোনো নতুন কোনো উদ্যোগ বা উদ্যম, অবশ্যই এটা আর্ট অ্যান্ড কালচারেরই অঙ্গ, কিন্তু এটা তো এমন নয় যে সেটা হয়ে গিয়ে থেমে গেল, এটা বছরের পর বছর ধরে হয়ে আসছে এবং অনেক দিন ধরেই এটা প্রায় চলতে থাকবে, যতদিন এই কালচারটা আমাদের সমাজের মধ্যে আছে।
বারোয়ারি পুজো বা এই সমস্ত, তাদের ক্ষেত্রে দেখবেন এখানে যারা যে সমস্ত মানুষ কাজকর্ম করছে তাদের কাজের মধ্যে নতুন রকম ডাইভার্সিফিকেশন বা এই সমস্ত কিছু আসবে কাজের ক্ষেত্রে, কিন্তু আমি বলছি এক্ষেত্রে আসবে। 4 নম্বর হচ্ছে যারা হেভি ইন্ডাস্ট্রি বা বিশেষ করে মানে কোর ইন্ডাস্ট্রি এবং ইলেকট্রিসিটি পাওয়ার জেনারেশন, বিশেষ করে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বা সোলার পাওয়ার এ সমস্ত সেকশনে কাজ করছে, তাদের জন্য কিন্তু বেটার এফেক্ট দেবে। মানে এই সময় দেখা যাবে যে আমাদের যেগুলো নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি সেই সমস্ত সেকশনে কিন্তু মানুষের বেশ একটা আধিপত্য বিস্তার হবে বা বৃদ্ধি পাবে। এই সময়টা আপনারা সেটা বুঝতে পারবেন। আর একটা হচ্ছে ডিফেন্স সেক্টর, বিভিন্ন ডিফেন্স সেক্টরের ইকুইপমেন্ট বা তার আধুনিকীকরণ বা সেটাকে আরও বেশি পরিষ্কারভাবে স্যাটার্ন কিন্তু কোনোদিন অফেন্সিভ সেক্টরে বিশ্বাস করে না, জিনিস মনে রাখবেন। স্যাটার্ন কোনো রকম অফেন্সে বিশ্বাস করে না, আপনাকে এতটা মানে বজ্রের মতন করে দেবে যে আপনাকে কেউ মানে ভেদ করতে পারবে না, কোনোভাবে আপনাকে হার্ম করতে পারবে না। তো সেটা স্যাটার্ন যেহেতু কম্প্রিহেন্সিভ ফল দেয়, তার ফলে রাষ্ট্রভিত্তিক ক্ষেত্রে আমরা বলতে পারি যে পৃথিবীর প্রায় সব রাষ্ট্রই দেখবেন এ সময় ডিফেন্স প্রোডাকশন, বিশেষ করে ডিফেন্সিভ ডিফেন্স প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু অনেকটা অগ্রসর হবে। এবং অফেন্সিভও ক্ষেত্রেও কিছু, কারণ বৃহস্পতি শনির তৃতীয় গিয়ে বকরি হবে, তার ফলে কিছুটা অফেন্সিভ প্রোডাকশনও হবে। কিন্তু মুখ্যত ডিফেন্সিভ প্রোডাকশনটা মানে ডিফেন্সিভ যে ডিফেন্স ইকুইপমেন্ট আছে সেগুলোর ক্ষেত্রে আধুনিকীকরণ বা তার একটা ব্যাপক মান উন্নয়ন বা একটা চূড়ান্ত আধুনিকীকরণের দিকে আর কি পথ নেবে এই 4-4.5 মাস। 5 নম্বর হচ্ছে যাদের সন্তান আছে, বিশেষ করে যাদের বয়স মোটামুটি 12 থেকে 19 বছরের মধ্যে, মানে অ্যাকচুয়ালি টিনেজার, এই টিনেজার সন্তান যাদের আছেন এবং যাদের যে সমস্ত পিতামাতার ক্ষেত্রে, আমি স্পেসিফিক বলছি, খুব মন দিয়ে শুনবেন, যে সমস্ত পিতামাতার ক্ষেত্রে রাহুর দশা আছে, কেতুর দশা আছে, শুক্রের দশা আছে এবং চন্দ্রের দশা আছে, এই 4টে দশার মধ্যে রয়েছে, বা বৃহস্পতির সাথে খুব মন দিয়ে শুনবেন, বৃহস্পতির সাথে কোনো কারণে রাহু চলছে বা কেতু চলছে বা শুক্র চলছে বা চন্দ্র চলছে সাব দশায়, তারা কিন্তু সন্তানকে অন্তত আগামী যতদিন পর্যন্ত কুম্ভ রাশি দিয়ে স্যাটার্ন পুরোপুরি পাস না করে যাচ্ছে, তাদের ফিজিক্যালি এবং মেন্টালি দুই দিক থেকেই খুব সাবধানে রাখবেন। এটা জেনারেল বলা, কিন্তু আরও লগ্নভিত্তিক বা যখন বলবো আর কি তখন সেটা আরও মানে আজকে আলোচনাটা লগ্নভিত্তিক বললেও সেটা খুব কনসাইজ বলবো, যদি পরে বলি যেটা বললাম 12 তারিখের আশেপাশে গিয়ে জুলাই মাসে, তখন সেটা আর একটু এলাবোরেট করে বলে দেবো এই জায়গাটা। তবে এটা কিন্তু চেষ্টা করবেন, অন্তত এখন চেষ্টা করবেন যেটা হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত খুব সাবধানে রাখা, এবং ফেব্রুয়ারির পরেও পরবর্তী প্রায় 2 বছর 2 মাস সাবধানে রাখবেন। তার মানে অ্যাজ এ হোল আমি 3 বছর মতো একটু সাবধানে রাখতে বলছি, ফিজিক্যালি, কিন্তু স্পেশালি ফিজিক্যালি এবং কিছুটা মেন্টালি সাবধানে রাখবেন। 6 নম্বর হচ্ছে আর ডেভেলপমেন্ট, মানুষের সমস্ত রকম ডেভেলপমেন্ট হবে যারা দীর্ঘকালীন, মনে করুন রিসার্চ সেক্টরে যারা কাজ করছেন, বিভিন্ন ফেলোশিপ বা এই সমস্ত সেকশনে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট দেবে। আরও স্পেশালি যারা বিভিন্ন মেডিসিন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, যারা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, ব্যক্তি, এটা কিন্তু স্পেসিফিক ব্যক্তি বলছি, সংস্থার কথা বলছি না, সংস্থার ক্ষেত্রে ঠিক উল্টো ফল দেবে, সেটা আমি খানিকক্ষণ পরেই বলবো। এটা একদম ব্যক্তি বলছি, যারা যে সমস্ত বিজ্ঞানী বা যে সমস্ত পণ্ডিতরা রিসার্চ করছেন সেখানে, তারা কিন্তু এই সময় খুব শুভ ফল পাবেন এবং সুদূর প্রসারী এফেক্ট জনমানসে বা জনজীবনে তারা দিতে পারবে। এক্ষেত্রে ওষুধ, ফার্মাসিউটিক্যালস বা বিভিন্ন রকম প্যাথোলজিক্যাল যে সমস্ত কাজকর্মের সাথে যে সমস্ত ব্যক্তি যুক্ত, তাদের ক্ষেত্রেও খুব ভালো ফল এ সময় দেবে। যারা বিভিন্ন রকম জটিল অর্থোপেডিক সমস্যায় ভুগছেন এবং যার জন্য যাদের সামাজিক জীবন তথা একদম সোশ্যাল লাইফ যাদের কোনো না কোনো কারণে হ্যাম্পার্ড হচ্ছে, তারা কিন্তু এই সময় কিছুটা বেটার এফেক্ট পাবেন।
মানে বেটার এফেক্ট মানে কি, সমস্যাটার মেটার জন্য যে সংশ্লিষ্ট ডাক্তারবাবু বা ম্যাডামের প্রয়োজন হয় তার যোগাযোগ আপনি পাবেন এবং তার একটা লং টার্মে চিকিৎসা আপনি তার দিশা আর কি দেখতে পারবেন। এটা পজিটিভ জায়গা। আরও কিছু পজিটিভ জায়গা আছে যেগুলো আমি পরবর্তী সময়ে বলবো। এবার যেটা বলবো সেটা হচ্ছে সেই নেগেটিভ জায়গা। প্রথম যে নেগেটিভ জায়গা বলবো সেটা হচ্ছে ইকোনমিক যে গতি রয়েছে সেটা খুব স্লথ হয়ে যাবে। অর্থাৎ মার্কেটে টাকার যে রোলিং আছে সেটাকে খুব স্লো করে দেবে, যার ফলে আপনারা বুথ ডাইরেক্ট হওয়ার পরে পরবর্তী 4-5 দিন পর থেকে সিচুয়েশন একটু বেটার দেখতে পাবেন, কিন্তু খুব বেশি গঠনমূলক পরিবর্তন এ সময় দেখতে পাবেন না। আমি যে যে সেকশনগুলো বলেছি সেই সেকশনগুলো ব্যতি রেখে অন্যান্য সেকশনে কিন্তু খুব একটা গতি দেখতে পাবেন না, যার দ্বারা খুব বড় রকম এই ধরনের ইকোনমিক গ্রোথ বা প্রসপারিটি দেবে। গ্রোথ তো আপনি অন্য একটা প্রেক্ষাপট, আমি বলছি ম্যাটারটা কি স্লো করে দেবে আরও। এবং এই যে স্লো চলমান যে প্রকৃতিটা সেটা কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইক অবধি একদম নর্মালি থাকবে, খুব একটা বড় চেঞ্জ আসবে না। নাম্বার 2 হচ্ছে যারা বিভিন্ন বিভিন্ন আমাদের যত রকম খনিজ সম্পদ উত্তোলনের কাজ করেন বা সেই সমস্ত পেশার সাথে যুক্ত যে সমস্ত বড় বড় কোম্পানি আছে, এদের কাজকর্মের ক্ষেত্রেও খুব স্লো হয়ে যাবে। অর্থাৎ প্রোডাক্টিভিটি, মানুষের চাহিদাও যেরকম কমে যাবে, প্রোডাকশানটাও কোনো কারণে একটু স্লো হয়ে যাবে এই সময়টা। সেটা কয়লা হতে পারে, লোহা হতে পারে, জিঙ্ক হতে পারে, অভ্র হতে পারে, তামা হতে পারে, যে কোনো মাটির নিচ থেকে যা পাওয়া যায়, ইভেন ন্যাচারাল গ্যাস অ্যান্ড পেট্রোলিয়াম অলসো এই সময় কিন্তু কমে যাবে। তার ফলে যেহেতু ন্যাচারাল গ্যাস এবং পেট্রোলিয়ামের ডিমান্ডটা সবসময় থাকে, তার ফলে এই জিনিসের একটা দাম বৃদ্ধি হওয়ার প্রবাবিলিটি কিন্তু থেকে যাবে এ সময়। একদম আপনারা দেখতে পাবেন খুব কম সেকশন এরকম সপ্তাহ এরকম পাবেন, এই যে প্রায় ধরুন 150 দিন, মানে যদি আমাদের সপ্তাহ বিচার করেন তাহলে 5 মাস, তার মানে প্রায় নিয়ার অ্যাবাউট 5 মাসে প্রায় 22-23 সপ্তাহের মধ্যে অন্তত 2-3 সপ্তাহ এরকম পেতে পারে যখন তার ভ্যালুয়েশনটা কমবে। এই সময় কিন্তু না বাড়লেও একটা জায়গায় ফিক্স থাকবে, বা সামান্য একটু কমলো দেখলেন বেড়ে গেল একটু বেশি। অর্থাৎ ইন্টারন্যাশনাল আমাদের দেশের ক্ষেত্রে বলছি, যেহেতু প্রচুর তেল আমদানি করতে হয়, সেহেতু দেখবেন এই সময় এই জিনিসটার ক্ষেত্রে খুব ম্যাল এফেক্ট পড়বে। প্রাইস, যে কোনো বস্তু, বিশেষ করে ভোগ্যপণ্যের প্রাইস কিন্তু বাড়বে। এবার যেটা বলছিলাম যে ব্যক্তিবিশেষ ওষুধপত্রের দাম কিন্তু বেড়ে যাবে, যেটা জীবনদায়ী সেই জিনিসের দাম বাড়বে। তার সাথে ভোগ্যপণ্য, মনে করুন যে আপনি একটা জিনিস খুব ন্যাচারালভাবে লক্ষ্য করুন, আমি বলছি যে ডিমান্ড কমবে, টাকার ফ্লো কমবে, মানে ডিমান্ড কমছে কিন্তু তাও জিনিসের দাম বাড়বে। অর্থাৎ দাম কিন্তু কমাতে পারবেন না কোনোভাবে। কেউ না কিনলেও হয়তো ওরা জিনিসটাকে কি করবে আমি জানি না, কোম্পানির লোকেরা কিন্তু দাম কমাবে না কখনো, বরঞ্চ স্লাইটলি বৃদ্ধিই পাবে, এটা মাথায় রাখতে হবে। প্রোডাকশান যেটা হয় আমাদের নর্মাল যে প্রোডাকশান, খাদ্যদ্রব্য ব্যতি রেখে অন্যান্য যে সমস্ত আমরা ইউজেবল প্রোডাকশান আছে, সেই প্রোডাকশানেও কিন্তু স্লোনেস আসবে। অর্থাৎ একটা মন্দার ভাব আসবে, সব জায়গায় এক ধরনের স্লো গতি সম্পন্ন একটা ইনার্শিয়া, একটা জড়তার সৃষ্টি এ সময় কিন্তু সংগঠিত হবে। এবং একটা ইকোনমিক্যাল, সারা পৃথিবীতেই বুঝতে পারবেন, এটা শুধু আমাদের সংশ্লিষ্ট দেশ বা অন্যান্য পার্শ্ববর্তী দেশের কথা বলছি না, সারা পৃথিবীতে যারা অনেক ধনী দেশ বলেও নিজেদের ক্লেম করে, তাদেরও কিন্তু ইকোনমিক একটা টার্মোয়েল সিচুয়েশন এ সময় যাবে। অ্যাকচুয়ালি সময়টা চলবে 2024 সালের এন্ড পর্যন্ত, একদম স্পেসিফিক টাইম বললাম 2024 সালের এন্ড পর্যন্ত, কিন্তু এই বছরের এই 5 মাস সময় কিন্তু একটু বেশি রকম দেবে। এরপর লাস্ট যে পোর্শনটা, লাস্ট নয় আরও 2-1টা আছে, সেই পোর্শনটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যারা ওয়্যারমঙ্গার আছেন, পৃথিবীর বুকে বিভিন্ন দেশ আছেন যারা বিভিন্নভাবে যুদ্ধবাজ মানসিকতায়, অর্থাৎ
অপরের কোনো ডিসপিউটেড ল্যান্ড আছে, সেখানে আগ্রাসন, বিব্রত করা, সেই দেশের অগ্রগতি, এমনি অগ্রগতি স্লো আছে, সেটাকে নষ্ট করা, ডিফেন্স প্রোডাকশন, তার জন্য বাজেট বাড়িয়ে দেওয়া, এই ধরনের কাজকর্মের সাথে তারা সতত লিপ্ত থাকে। তার কারণ তাদের একটা ইকোনমিক মানে দৃষ্টিভঙ্গি আছে সেদিক থেকে। সেই সমস্ত যে সমস্ত ইল মাইন্ডেড পিপুল আছেন, তাদের কিন্তু এই সময় অ্যাক্টিভিটিস বেড়ে যাবে, অর্থাৎ যারা মনুষ্যত্বের বিরোধী কোনোরকম, তাদের এই সময় মানসিকতাটা বৃদ্ধি পাবে। এবং এটা যে সমস্ত দেশের সাথে কম বেশি বর্ডার ডিসপিউট আছে, তারা কিন্তু ছোটোখাটো স্ক্যামিশ বা সো কল্ড বলতে পারেন একটা যুদ্ধ বা এরকম বিগ্রহের মধ্যে জড়িয়ে পড়ার একটা প্রবাবিলিটি কিন্তু আছে। ফলে প্রত্যেককেই অন্তত কোনো একটা পক্ষকে খুব সংযত হয়ে ব্যাপারটিকে মানে নিরস্ত্র করতে হবে, না হলে সেও যদি উত্তেজিত হয়ে সেই একই জায়গায় চলে যায়, তাহলে একটা ভয়াবহ ইকোনমিক সমস্যা নেমে আসবে, যেটা কিন্তু সামাল দেওয়া পরবর্তী 2-3 বছরের মধ্যেও সম্ভব হবে না, খুব সমস্যার সৃষ্টি করবে। এটা একদম ব্যক্তিগত স্তর পর্যন্ত নেমে আসবে এই জায়গাটা। বিভিন্ন এন্টারটেইনমেন্ট সেক্টর আছে যেগুলো, বিভিন্ন বিভিন্ন মাইনিং সেক্টর, যা আগেই বলেছি যেটা, আচ্ছা, বিভিন্ন মেডিকেল সেকশন, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল সেকশন, বিভিন্ন আমাদের ব্যাংক, ইন্স্যুরেন্স, তারপরে নন ব্যাংকিং যে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারি, স্টক মার্কেট, এই সমস্ত জায়গায় কিন্তু একটু টার্ময়েল যাবে সিচুয়েশনটা এই সময়। অর্থাৎ মানুষের জমা বলুন, পুঁজি বলুন, এর ক্ষেত্রে একটু বিশ্বাস ভঙ্গ হবে। এবং তার সাথে যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু মানির খুব বড় রকম রোল হবে না, তার ফলে সব জায়গার মধ্যে একটা বদ্ধ পরিসর থাকবে। এই 5 মাস রোলিং অফ মানিটা খুব কম হবে এ সময়। সমাজের খুব খুব মুষ্টিমেয় মানুষ সেটা করতে পারবে, যাদের ক্ষেত্রে সেই ছকগত সিচুয়েশন আছে। সেটা 15-20% লোক, 80% পিপুল কিন্তু এই জুরিসডিকশনের মধ্যেই ঢুকে যাবে, এবং তার ফলে তাদের একটু প্রবলেম বেশি দেবে। আমি অনেকবার আলোচনায় বলেছি যে কোনো এমন সিচুয়েশন যদি আসে যখন 3টে প্ল্যানেট একসাথে বকরি হয়ে গেছে, যে ঘরেই থাক, যেভাবেই থাক না কেন, 3টে প্ল্যানেট একসাথে বকরি আছে, সেই সময়টা কিন্তু একটু বেশি কিছু নেগেটিভ ইফেক্ট দেয়। এই বছরে যেটা বকরি অ্যাকচুয়ালি হবে সেটা হচ্ছে 9 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত বুধ কন্যা রাশিতে বকরি হয়ে যাবে। তো এই বকরি হওয়ার সময় শনিও বকরি থাকবে, বৃহস্পতিও বকরি থাকবে, মঙ্গল বকরি হওয়ার মুখে থাকবে, প্রায় একদম স্লো হয়ে যাবে তার গতি, এবং প্রায় সে মিথুন রাশিতে ঢুকে যাবে, এরকম একটা সিচুয়েশনে অবস্থান করবে। এই পরিস্থিতিতে এই যে সময়টা আপনাদের স্পেসিফিক বললাম 9 সেপ্টেম্বর, এবার তার থেকে 6 দিন আগে চলে যান, মোটামুটি আপনারা 3 সেপ্টেম্বর থেকে টাইমটাকে ধরে নিন। এবং যেদিন বুধ বক্রত্যাগ করবে, তারপরে বক্রত্যাগের পরে 4 দিন তার এক্সজশন পিরিয়ড থাকে, মানে 3 সেপ্টেম্বর থেকে 4 দিন, তার মানে 8 সেপ্টেম্বর। তার মানে সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে অক্টোবর মাসের 8 তারিখ পর্যন্ত এই সময়টা একটু বেশি খারাপ যাবে। এই যে প্রবাবিলিটিগুলো বললাম খারাপের, এগুলো একটু বেশি বেড়ে যাবে। এই মানে তখন আপনারা ভাবুন, তখন আমাদের দুর্গাপুজো বা এই সময় ইনসিডেন্টটা ঘটবে। ফলে প্রত্যেকেই খুব সাবধানে থাকবেন, আত্মহারা হয়ে যাবেন না একেবারে। আনন্দ উৎসব হচ্ছে বলে নিজেদের প্রতি যতটা সম্ভব সংযম রেখে এই সময়টাকে কাটানোর চেষ্টা করবেন। এবং এই সময়টা কিন্তু একটু বেশি রকম একটু নেগেটিভ চ্যালেঞ্জিং টাইম আছে, এটাকে চেষ্টা করবেন এ রাখার। আমি একটুখানি বলে দিই, মান্ডেন জ্যোতিষ অনুসারে আমাদের এশিয়ার মধ্যে, আমাদের এন্টায়ার এশিয়া, বিশেষ করে ভারতবর্ষ এশিয়ার একটা মানে খুব বড় অংশ, তো এই অংশটা কিন্তু বেশি অ্যাফেক্টেড থাকবে। তাছাড়া আমাদের মনে করুন এশিয়া এবং ইউরোপের যে জাংচারটা রয়েছে, এখানে এখন যুদ্ধ চলছে মানে এটাকে ঠিক যুদ্ধ বলা যায় না, এটা এক ধরনের
এখন একটা আগ্রাসনের জায়গায় চলে এসছে। তো সেই ধরনের একটা ঘটনা চলছে, সেটা ইউক্রেনের উপরে। তো ওই সেকশনটা, অর্থাৎ পূর্ব ইউরোপ, যেটাকে আমরা একেবারে কৃষ্ণ সাগরের পার্শ্ববর্তী যে এরিয়া আছে, ল্যাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, বেলারুশ, এই সমস্ত দেশ, বা পূর্ব ইউরোপের পোল্যান্ড, ওপরে ফিনল্যান্ড, এই সমস্ত দেশগুলোর, অর্থাৎ পূর্ব ইউরোপের অংশের মধ্যে একটু বেশি সমস্যা সংগঠিত হবে, এবং সেটা কিন্তু প্রায় পোল্যান্ডের শেষ জার্মানি পর্যন্ত এই ফেজটা থাকবে। ইভেন সাদার্ন আমেরিকারও কিছু অংশে কিন্তু এই সময় একটু সমস্যা, একটু যাকে বলা যায় একটু ডিস্টারবেন্স, একটু আনরেস্ট সিচুয়েশন তৈরি হবে। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, পৃথিবীর বিভিন্ন জায়গায় ইকোনমিক্যাল কারণে কিন্তু এক ধরনের সিভিল ওয়্যার জাতীয় সমস্যাও সৃষ্টি হতে পারে। এটা কিন্তু মূলত ইকোনমিক কারণে আসবে, এবং সেটা রাষ্ট্র কর্তৃক কিন্তু বেশ সেই সংশ্লিষ্ট রাষ্ট্র যার ওখানে আসবে, তো সেখানে কিন্তু বেশ একটু বেশ দমনমূলক পীড়নভাবে ব্যাপারটাকে তারা চেষ্টা করবে যে জিনিসটাকে একটু সাবডিউট করা আর কি, একটু শক্তি প্রয়োগ করে আর কি। কিন্তু অ্যাকচুয়ালি সেটা করা যাবে না, তার কারণ দুজনেই সমান শক্তিশালী থাকবে। পিপলও যেরকম সমান শক্তিশালী থাকবে, তার সাথে অ্যাডমিনিস্ট্রেশনও সমান শক্তিশালী থাকবে। ফলে কনফ্লিক্ট হলে সেখানে বিব্রতকর সিচুয়েশন তৈরি হবে, এবং একদম কাঠামোটাই ভেঙে পড়বার মতন সিচুয়েশন হতে পারে। বিশেষত যাদের মধ্যে মানে অতিরিক্ত বলতে পারেন যে কোনোভাবে একটু নাস্তিকতা বা এই ধরনের বিরাজ করছে এ সমস্ত প্রিন্সিপালের মধ্যে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি রকম এই সময় সমস্যাটা তৈরি করবে। আমি একটু নর্মাল আলোচনা যতটুকু বলার আমি বলে দিয়েছি, এরপরে 12 তারিখে আর একটু বিস্তৃত আলোচনায় বলে দেব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই বছরে কিন্তু প্রচুর বৃষ্টি হবে, তার ফলে যারা চাষবাসের সাথে যুক্ত, বিভিন্ন ফল ফলাদি উৎপন্ন করেন, সেই সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত, তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। এবং বৃষ্টিটা কিন্তু এক্সটেনশন হবে, যেরকম গত বছরও হয়েছিল, তো এরকম কিন্তু এবছরও হবে। এবং অ্যাজ এ হোল সিচুয়েশন নভেম্বরের ডিসেম্বর পর্যন্ত ভালো যাবে না, তখনও মঙ্গল বকরি থাকবে বৃষ রাশিতে। সামনের বছর 12ই জানুয়ারি এবং 13ই জানুয়ারির যে জাংচার আছে, সেই জাংচারে গিয়ে মঙ্গল অ্যাকচুয়ালি ডাইরেক্ট হবে। তো এই সিচুয়েশানে কিন্তু আপনাদের একটা এক্সটেন্সিভ টাইমটা একটু ধৈর্য ধরে কাটাতে হবে প্রত্যেককেই, এবং বিচলিত হবেন না। যখন একটু নেগেটিভ টাইম যায়, তখন মানুষকে একটু কনসলিডেটেড হয়ে সময়টা কাটাতে হয়, এবং ঈশ্বরের প্রতি ফেথফুল থেকে টাইমটা কাটাতে হয়। কোনো রকম অতিরিক্ত বাড়তি ঝুঁকি বা কোনো রকম অতিরিক্ত ধরুন কোথাও একটা প্রফিট পাচ্ছেন, তো সেটার প্রতি চলে যাচ্ছেন, সেরকম না হওয়াটাই বেটার। এবং যখন বৃহস্পতি শনি দুজনেই একসাথে বক্রি অবস্থায় চলতে থাকবে, শনির থার্ড হাউসে গিয়ে বক্রি অবস্থায়, মানে জুলাই মাস থেকে কিন্তু প্রত্যেকেই একটু বেশি রকম সাবধানে থাকবেন। এই যে জায়গাগুলো বললাম, সেই জায়গাগুলোকে একটু বেশি রকম এমফেসিস দেবেন। আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদের লগ্নভিত্তিক ফলটা, পরে বলবো। সেটা হচ্ছে, আমাদের যে অগ্নিকারক যে রাশি আছে, অর্থাৎ মেষ আছে, সিংহ আছে এবং ধনু আছে, এই তিনজন রাশির যাদের রেসপেক্টিভ লগ্ন আছে, তারা কিন্তু এই বক্রি এফেক্টের ফল কম্পারেটিভলি খারাপ পাবে না, বেটার পাবে। একটু কাজের পরিশ্রম বাড়বে, বা হায়ার অথরিটির সাথে সামান্য বাকবিতণ্ডা হতে পারে, কিন্তু অ্যাজ এ হোল আপনি অ্যাপ্রিসিয়েশন পাবেন, সামান্য প্রমোশনাল আসপেক্টও আছে। স্পেশালি যারা বিভিন্ন ডিফেন্স সেক্টর বা এই সমস্ত বিভিন্ন প্যারা ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে যারা কাজ করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে এটা। এই সময়টাকে তারা উপভোগ করুন। ফ্যামিলিগত জায়গায়ও বেটার এফেক্ট আছে। এবং পরিবারের মধ্যে শুধু যেটা চেষ্টা করবেন, সেটা হচ্ছে, আমি বারবার বলেছি যে যেহেতু শুক্র এবং মঙ্গল, মানে মঙ্গল শুক্রের যখনই অ্যাক্সিসের মধ্যে রাহুকেতু থাকে, তখন প্রত্যেকেরই বাক সংযমটা থাকা খুব দরকার। তো সেটা একটু রাখবেন, তাহলেই দেখবেন অনেকটা সমস্যা থেকে বেরিয়ে যাচ্ছে।
এক্ষেত্রে ধনু লগ্নের ক্ষেত্রে একটা জিনিস বলবো, ধনু লগ্নের ক্ষেত্রে ওই যে লাস্টের যে সময়টা বললাম সেটা হচ্ছে 3rd সেপ্টেম্বর থেকে মোটামুটি 8th অক্টোবর পর্যন্ত। এই সময়টা আপনার একটু বেশি রকম ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস দেবে, বাদবাকি সময় কিন্তু আপনি অ্যাজ এ হোল বেটার টাইম পাবেন। এটা শুধু শনির পার্সপেক্টিভে বলছি, আমি তো মান্থলি যে প্রেডিকশন করি সেখানে অন্যরকম ফল, কারণ সেখানে সমস্ত প্ল্যানেটকে একসাথে নিয়ে বলা হয়, বাট স্যাটার্ন আপনার অ্যাজ এ হোল ফেভারে থাকবে। দ্বিতীয় হচ্ছে সেটা হচ্ছে 2 নম্বর, অর্থাৎ বৃষ। আমাদের তারপরে হচ্ছে বৃষর পরে কন্যা, কন্যার পরে মকর। এদের জন্য কিন্তু সময় যাকে বলা যায় অতীব শুভ ফল দেবে, অতীব শুভ। মানে যাদের একটু দশাগত স্ট্রেংথ আছে, অর্থাৎ বৃষ, কন্যা লগ্ন এবং মকর লগ্ন, এদের জন্য অত্যন্ত শুভ ফল দেবে। যাদের একটু দশার স্ট্রেংথ আছে তারা কিন্তু সেই ফলকে পাবেন। বিশেষ করে বক্র অবস্থায় তো একটু বেশি ভালো ফল দেবে, যতটা আপনাকে মার্গী অবস্থায় না দিয়েছে বক্রী অবস্থায় তার থেকে বেশি ভালো ফল দেবে সব দিক থেকে। স্পেশালি কাজের জায়গায় কিন্তু খুবই বেটার এফেক্ট দেবে। সুতরাং যারা চাকরি করছেন, ব্যবসা করছেন বা যাই করছেন না কেন, যে যে সেকশনে আছেন সেই সেকশনে কিন্তু আপনাকে মানে আপনার যে আকাঙ্ক্ষা আছে বা যে নেগেটিভ আসপেক্টগুলো আছে সত্ত্বেও আপনাকে বেটার ফল দেবে এই সময়টা। 3 নম্বর যেটা হচ্ছে মিথুন আছে, তুলা আছে এবং কুম্ভ আছে, এদের ক্ষেত্রে কিন্তু সময় খুব একটা বেটার দেবে না। বিশেষত মিথুন এবং তুলার ক্ষেত্রে বলে দিই, তুলার ক্ষেত্রে তো কেতু রয়েছে অলরেডি বসে এবং মিথুনের সেটা 5ম হাউস, এবং কুম্ভের ক্ষেত্রে বলে দিই যে এক্সপেন্ডিচার বাড়িয়ে দেবে, তার সাথে সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় থাকবেন, পিতামাতাকে নিয়েও দুশ্চিন্তায় থাকবেন কিছুটা, হাজবেন্ডের সাথে সম্পর্ক কোনোভাবে কোনো কারণে ডিটোরিয়েটেড হতে পারে, আরও ফার্দারেন্স চেষ্টা করবেন যেখানে আছেন সেই পরিস্থিতির সাথে নিজেকে স্টিক করে রাখা, এবং কোনো রকম অতিরিক্ত মানে এই সময় জব চেঞ্জ বা এই ধরনের কোনো কর্মকাণ্ডের মধ্যে না যাওয়া। 4.5 মাস 5 মাসের সময় দেখতে দেখতে বেরিয়ে যাবে, সুতরাং এই টাইমটা চলে যাওয়ার পরে বেটার এফেক্ট করবে, মানে বেটার জায়গায় যাওয়ার যদি চেষ্টা করেন তাহলে অনেকটা ভালো ফল দেবে, স্পেশালি ডাইরেক্ট হওয়ার পরে। শারীরিকভাবে নিজেদের যত্ন নেবেন, স্পেশালি পেটের সমস্যা এবং অর্থোপেডিক সমস্যা থেকে খুব সাবধান থাকবেন। যাদের নিয়মিত সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয় বা একটানা চেয়ারে বসে থাকতে হয়, তারা যদি কোনো রকম অর্থোপেডিক সমস্যা ভোগ করেন সঙ্গে সঙ্গে কিন্তু ডক্টর দেখিয়ে নেবেন, গাফিলতি করবেন না। নার্ভের সমস্যাও একটু যাদের প্রবলেম আছে তাদের কিন্তু এই সময় একটু বৃদ্ধি পেতে পারে, বিশেষত মিথুনের ক্ষেত্রে এবং কুম্ভের ক্ষেত্রে একটু বেশি রকম বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত টেনশন, অতিরিক্ত অ্যাংজাইটি এগুলো তৈরি হবে, একটু সাবধানে থাকবেন এই সময়টা। লাস্ট যে পোর্শন সেটা হচ্ছে আমাদের কর্কট, তার সাথে হচ্ছে বৃশ্চিক এবং মীন। এদের জন্য একটা মিশ্রিত এফেক্ট দেবে। মিশ্রিত এফেক্ট মানে অন্তত কন্যা রাশির নবাংশ পর্যন্ত এরা কিন্তু কম্পারেটিভলি বেটার, মানে শনি তো পেছন দিকে নামছে এখন উল্টো দিকে, তো এই সময়টায় তারা একটা প্রাথমিক ক্ষেত্রে বেটার এফেক্ট, বেটার বলা যায় না, একটু ভালো এফেক্ট পাবে, কিন্তু যখনই সিংহ রাশির নবাংশে ঢুকে যাবে তারপর থেকে কিন্তু মানে মোটামুটি ধরে রাখতে পারেন সেপ্টেম্বর থেকে অক্টোবরের এন্ড পর্যন্ত কিন্তু তাদের একটু চাপের মধ্যে রাখবে, বিশেষ করে কাজের জায়গায়। বিশেষত যারা টাকা পয়সার মানে যেমন ধরুন ব্রোকারেজের ব্যবসা আছে, যেখানে লিকুইড মানি প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু একটু পয়সার প্রতিবন্ধকতা এই সময়টা তৈরি হবে। একটু নিজেদের মানে সংযতভাবে আচরণ করবেন এই সময়টা। অ্যাজ এ হোল ওয়াইফের সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন, সন্তানদেরও অত্যন্ত নজর দেবেন, একদম স্পেসিফিক বলছি, সন্তানদেরও নজর দেবেন, কারণ 2nd হাউসে রাহু আছে, তো সন্তানদের ক্ষেত্রে কিন্তু মানে 2nd হাউসে বলছি মিনের ক্ষেত্রে, বা আমাদের সেই রাহুর দ্বাদশ দৃষ্টি আছে, মানে অ্যাকচুয়ালি দ্বিতীয় দৃষ্টি আছে আমাদের কর্কটের ক্ষেত্রে এবং বৃশ্চিকের ক্ষেত্রেও তাই, দ্বাদশে কেতুর
দৃষ্টি আছে বা দ্বিতীয় রাহু দৃষ্টি, মানে দ্বাদশে কেতুর অবস্থান, দ্বিতীয় রাহু দৃষ্টি। তো সন্তানদের কিন্তু সাবধানে একটু করবেন, যেরকম খানিকক্ষণ আগে বললাম যে 3 বছর মতন একটু সাবধানে রাখবেন, এবং তাদের মেলামেশার ক্ষেত্রে, বন্ধু বান্ধবদের ক্ষেত্রে একটু ভিজিলেন্স রাখবেন যতটা সম্ভব। ভালো থাকবেন প্রত্যেকে। অ্যাজ এ হোল আমি এটার উপরে একটা ফার্দারেন্স ভিডিও করব। নমস্কার।